সম্মানিত যাত্রীবৃন্দ, কলকাতা থেকে কুতুমপুরের সকাল 11টার ট্রেনটি আর কিছুক্ষণের মধ্যেই স্টেশনে এসে পড়বে। আমি আবারও বলছি, কলকাতা থেকে কুতুমপুরের ট্রেনটি আর কিছুক্ষণের মধ্যেই স্টেশনে এসে পৌঁছবে। এই যে দাদা, এই সিটটি আমার তো। সরি সরি, বসুন। এখানে কেউ ছিল না, তাই বসেছিলাম। আমি যেখানে সিট পেয়েছি সেখানে শুধু মহিলারা বসে আছে। গল্প করে করে মাথাটা খারাপ করে দিচ্ছিল। আর কোথায় যাবেন দাদা? আমি কুন্দুপুর স্টেশনে নামবো। সে তো অনেক দূরের পথ। আমি গোসাইগাড়ি স্টেশনে নামবো। ও আচ্ছা। আমি অমিত। আজ আমি যাচ্ছি কুন্দুপুর গ্রামে, আমার নানার বাড়ি। কলকাতা শহর থেকে কুন্দুপুর প্রায় 300 কিলো পথ। কুন্দুপুর পৌঁছাতে আমার প্রায় 8 থেকে 10 ঘন্টা তো সময় লাগবেই। বাবার স্বপ্ন পূরণ করতে, উচ্চশিক্ষায় নিজেকে শিক্ষিত করতে গত 12 বছর আগে দেশ ছেড়ে পাড়ি দিয়েছিলাম ইংল্যান্ড শহরে। দীর্ঘ 12 বছর পরে আজ যাচ্ছি নানা বাড়ি কুন্দুপুরে। বাবা মা সহ আমরা সবাই কলকাতাতেই থাকি, শুধু নানা নানি থাকেন গ্রামে। নানা মারা যাওয়ার পরে তাকে শেষবার দেখার জন্য আসতে পারিনি। এর জন্য নিজেকে ভীষণ অপরাধী মনে হতো। আমার মা নানা নানির একমাত্র সন্তান। নানা মারা যাওয়ার পরে নানি গ্রামের বাড়িতে একাই থাকেন। মা অনেকবার বলেছিল নানিকে আমাদের শহরে আমাদের সাথে থাকতে, কিন্তু তার এক জেদ, স্বামীর ভিটে ছেড়ে সে কোথাও যাবে না। আমার ছোটবেলার বেশিরভাগ সময়টাই কেটেছে কুন্দুপুরে। গ্রামটিকে ঘিরে রয়েছে হাজারো সুন্দর স্মৃতি, যে স্মৃতির পুরোটা জুড়েই রয়েছে নীলাশা। নীলাশা আমার ছোটবেলার বান্ধবী। ছোটবেলায় যখন নানা বাড়ি যেতাম তখন পুরো গ্রামটি ওর হাত ধরেই বেরিয়েছি। নদীতে একসাথে গোসল করা, মাছ ধরা, গাছে ওঠা, এই সব কিছুই ভীষণ মিস করি। তখন বুঝতে পারিনি মেয়েটি শুধুমাত্র আমার বন্ধু ছিল না, বরং তার থেকেও আরো বেশি কিছু ছিল। আমি পরে বুঝতে পারলাম নীলাশাকে আমি আসলে ভালোবাসতাম, আর এখনো মনে পড়ে। এক রাতে আমার ভীষণ জ্বর হয়েছিল। নীলাশা সেদিন তার বাড়ি না গিয়ে সারা রাত আমার পাশে বসে মাথায় পানি ঢেলেছিল। এই বিষয়টি নিয়ে নানি আমার সাথে সারাক্ষণ ঠাট্টা করত। এত বছর পরে গ্রামে যাচ্ছি, জানি না নীলাশার সামনে গেলে সে আমাকে চিনতেও পারবে কিনা। বিদেশে থাকতে সারাক্ষণ নীলাশার কথা ভাবতাম, কবে ওকে দু চোখ ভরে দেখব, সেই আশায় দিন পার করেছি।
তাই তো দেশে ফিরে আর দেরি না করে চলেছি নীলাশার কাছে, নীলাশার স্মৃতিচারণ করতে। কখন যে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছি নিজেও জানি না। হঠাৎ ট্রেনের হর্নের শব্দে ঘুম ভেঙে গেল। জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখি কুন্দপুর স্টেশন। ভাগ্যিস ঘুমটা ভেঙে গিয়েছিল, নয়তো স্টেশনে নামতেই পারতাম না। তাড়াহুড়ো করে স্টেশনে নেমে পড়লাম। তখন রাত প্রায় 8টা বাজে। ট্রেন থেকে নেমে দেখি চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ছোট্ট স্টেশনটিতে মিটমিটে একটি লাইট জ্বলছে। আমার সাথে আরও 2-3 জন লোক নেমেছিল স্টেশনে, তবে তারা নামার সাথে সাথেই যে যার মতো চলে গিয়েছে। এখন পুরো স্টেশন জুড়ে আমি একা দাঁড়িয়ে। সামনে একটু হেঁটে যেতেই দেখি একটি রিক্সা দাঁড়িয়ে আছে। একজন বৃদ্ধ রিক্সা চালক রিক্সার উপর শুয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। আমি লোকটির কাছে গিয়ে তাকে ডাকতে লাগলাম, এই যে কাকা শুনছেন? আরে ও কাকা। ভূত? আরে কাকা ভয় পাবেন না, আমি কোনো ভূত টুত নই। এভাবে ঘুমিয়ে থাকলে তো ভূত তো আসবেই। তা যাবেন নাকি রায়বাড়ি? যাব তো, তাই ভাড়া কিন্তু ডাবল লাগবো কইলাম। রাতের বেলা গাড়ি চালানো ভীষণ কষ্টের। আচ্ছা ঠিক আছে, চলুন, ভাড়া যা নেবেন তাই দেবো। বাবু আপনি রায়বাড়িতে কার কাছে যাইবেন? আমি যতদূর জানি মাস্টার বাবু তো 2 বছর আগেই ওপারে চলে গিয়েছে। এখন বাড়িতে শুধু ওনার গিন্নি ছাড়া আর কেউ থাকে না। হ্যাঁ, ওই মাস্টার মশাই আমার নানা হন। ও, আপনি মাস্টার বাবুর নাতি? বেশ বেশ। তা এত রাতে কোথার থেকে আইতেছেন বাবু? আমি কলকাতা থেকে আসছি। আচ্ছা বলুন তো, আপনার তো মোটামুটি ভালোই বয়স হয়েছে, এই বয়সেও এমন রাতের বেলায় রিক্সা চালান, আপনার কোনো সন্তান নেই? কি যে কন বাবু, ছেলেরা কি আর আয় রোজগার করবার দিব আমারে? তারা তাদের সংসার নিয়েই ব্যস্ত। আমরা 2 বুড়াবুড়ি নিজেরাই খাইটা কইটা খাই বাবু। কি যে বলেন না, এরকম প্যাডেলের রিক্সা চালানো তো অনেক কষ্টের। বৃদ্ধ বয়সে যদি নিজের সন্তানের কাছ থেকে এতটুকু সাহায্যই না পাওয়া যায়, তাহলে আমার সন্তান রেখে কি লাভ? থাক বাবু, আফসোস করি না। আমি আশীর্বাদ করি ওরা যেন নিজেদের পরিবার লইয়া ভালো থাকে। কথা বলতে বলতে রিক্সাটি এসে থামলো একটি পুরনো 2তলা মাটির বাড়ির সামনে। এই হলো আশার নানা প্রতাপ রায়ের বাড়ি। ঠিক 12 বছর আগে যেমন ছিল এখনো একই রকম আছে, একটু পরিবর্তন হয়নি। একসময় এই বাড়িটি ভর্তি অনেক লোক ছিল, কিন্তু এখন যেন বাড়িটি সব প্রদীপ নিভে গিয়েছে। আমি রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালার দিকে 500 টাকার নোট বের করে তার কাছে এগিয়ে দিলাম। বাবু আমার কাছে তো এত বড় খুচরা হইব না। টাকা ফেরত দিতে হবে না, আপনি পুরোটাই রাখুন। আরে আরে কাঁদছেন কেন আপনি? বাবু আপনার উপকার আমি কোনোদিনও ভুলবো না। আজ 4 দিন যাবত আমার গিন্নির অনেক জ্বর, তার অভাবে তারে ওষুধ কিনে দিতে পারি নাই। ছেলের কাছে ওষুধ কিনে টাকা চাইছিলাম বলে আমার ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দিল। কইল
সামনে দেখি ছেলের পরীক্ষা, অনেক টাকার প্রয়োজন, এখন টাকা অবচয় করা যাব না। তাই তো রাতের বেলা এই বৃদ্ধ বয়সে বাধ্য হইয়া রিক্সা নিয়ে বেরোইছি বাবু। যদি 2 পয়সা আয় করতে পারি তাহলে অন্তত গিন্নির ওষুধের টাকাটা বের করতে পারবো বাবু। আপনারে অনেক ধন্যবাদ। অল্প কিছু কথায় লোকটির চোখের পাতা তার সীমাহীন কষ্টগুলো আমার কাছে অবলীলায় প্রকাশ করে দিল। সামান্য কিছু টাকা পেয়ে হাসি মুখে রিক্সাওয়ালাটি চলে গেল। গরিব অসহায় মানুষগুলো যে এত অল্পতে খুশি হয় সেটা জানা ছিল না। আমাদের সকলের উচিত যেই বাবা মা তাদের ছোটবেলা থেকে এত কষ্ট করে লালন পালন করে বড় করেছে, বৃদ্ধ বয়সে তাদের পাশে থাকা উচিত। তারা যেমন ছোটবেলায় আমাদের ভালোবাসা দিয়ে বড় করেছে, আমাদেরও উচিত তাদের ঠিক তেমন ভালোবাসা দিয়ে তাদের আগলিয়ে রাখা। যাকগে, আমি নানির বাড়িটির দরজার সামনে দাঁড়িয়ে দরজায় নক করলাম। চারদিক ঘুটঘুটে অন্ধকার, কানে ভেসে আসছে শুধু ঝিঝি পোকার ডাক। রাতে সব পশু পাখি ঘুমিয়ে গেলেও মনে হয় এই ঝিঝি পোকাগুলো তাদের গর্ত থেকে বেরিয়ে চেঁচামেচি করেই। হঠাৎ দরজা খুলে দিল এক সুন্দরী মেয়ে। মেয়েটিকে দেখে আমি বেশ অবাক হলাম। নানা বাড়িতে এই মেয়েটি করছেটা কি? আমার তো কোনো মামা বা মাসি কিছুই নেই যে তাদের ছেলে মেয়ে হবে। তাহলে এই মেয়ে কে? এসব ভেবে আমি মেয়েটিকে কিছু বলতেই যাব, তার আগে মেয়েটি আমায় বলল, কাকে চাই? প্রতাপ রায়। জি, উনি তো অনেক বছর আগে মারা গিয়েছেন। সেটা তো আমি জানি, আপনি তো আমার পুরো কথা না শুনেই উত্তর দিচ্ছেন। আমি বলতে চাচ্ছিলাম প্রতাপ রায় আমার নানা হন। ও আচ্ছা, আপনি অমিত বাবু? ও তাই তো, আসুন ভেতরে আসুন। কিন্তু তুমি কে? তুমি আমার নানার বাড়িতে কি করছো? আমি নিঝুম, পাশের বাসায় থাকি। আজ কয়েকদিন যাবৎ ঠাম্মা ভীষণ অসুস্থ, তাই এখানে থেকে ওনার দেখাশোনা করি। আচ্ছা, আপনি ঠাম্মার কাছে যান, আমি আপনার খাবারের ব্যবস্থা করছি। কথাটি বলেই মেয়েটি চলে গেল। আমিও চলে গেলাম নানির ঘরে। ঘরে গিয়ে দেখি নানি বিছানায় শুয়ে আছে। 12 বছর আগের নানি আর এই নানির মধ্যে রাত দিন পার্থক্য। নানির বয়স বাড়ার সাথে সাথে শরীরের অবস্থাটাও আরও খারাপ হয়ে গিয়েছে। নানি, তুমি ভালো আছো? গে অমিত, এসেছিস ভাই? আয় আয়, কতদিন পর তুই আমার কাছে আসলি। আমি নানির পাশে গিয়ে বসলাম। কতদিন বিছানায় শুয়ে শুয়ে দিন পার করছি, আমাকে দেখার মতো কেউ নেই। সময়ের সাথে সাথে সবাই দূরে চলে যায়, সকলে যে যার কাজে ব্যস্ত জীবন পার করছে। এসব বুঝবি না ভাই, তুই যখন আমার মতো বুড়ো হবি তখন বুঝবি। এখন পাশের বাড়ির নিজুম মেয়েটা আমার দেখাশোনা করে, ভগবান যেন ওর ভালো করে। নানির কথা শুনে আমার ভিতরে বেশ খারাপ লাগলো। বয়স্ক আর অসুস্থ মানুষ পৃথিবীতে সব থেকে বেশি অসহায়। আমাদের সকলের উচিত তাদের পাশে থাকা। নানি, তুমি কষ্ট পেও না, আমি তো এসেছি, এখন তোমার কাছেই আমি সারাক্ষণ থাকব। ঠিক আছে ভাই, তুই যা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাবার দাওয়া করে একটু বিশ্রাম কর। ভেবেছিলাম নানিকে নীলাশার কথা জিজ্ঞাসা করব, কিন্তু নানির যা অবস্থা তাকে এসব কথা জিজ্ঞাসা করা একদমই ঠিক হবে না। তাই মনে মনে সিদ্ধান্ত নিলাম কাল সকালে আমি নিজেই যাব নীলাশার সাথে দেখা করতে। এটা ভেবে
সেই দিন রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে চাইলেও যাওয়া আর সম্ভব হলো না। সকাল থেকেই নানি আরো বেশি অসুস্থ হয়ে পড়ল। সারা দিন পার করলাম নানির কাছে, ডাক্তার ডেকে ঔষধ এনে দিলাম নানিকে। বিকেল হতে না হতেই নানি অনেকটাই সুস্থ হয়ে গেল। নানিকে সুস্থ হতে দেখে আমার আর তর সইছিল না, তাই বিকেল হতেই বেরিয়ে পড়লাম নীলাশার বাড়ির উদ্দেশ্যে। আমি যাচ্ছি ঝিলের পাড়ে নীলাশার বাবার দোকানে। ছোটবেলায় নীলাশা তার বাবার দোকানেই বেশি সময় কাটাতো। আমি নৌকা করে যেতাম নীলাশার বাবার দোকানে। নীলাশা তার বাবার ভয়ে লুকিয়ে লুকিয়ে চকলেট দিত। হাঁটতে হাঁটতে সন্ধ্যার দিকে ঝিলের পাড়ে এসে দেখি ঝিলে শুধুমাত্র একটি নৌকা আছে। আমি মাঝিকে বললাম, ও মাঝি, যাবে নাকি পশ্চিম পাড়ার জঙ্গলের ওই দোকানে? না না দাদা, এখন সন্ধ্যার সময়, আমি ওই সব পথে যেতে পারবো না। চলুন না দাদা, অনেক উপকার হবে আমার, আর আপনি যত টাকা চাইবেন আমি তত টাকাই দিতে রাজি আছি। ঠিক আছে, তবে জঙ্গলের আগে নামতে হবে বলে দিচ্ছি। এই অবেলায় জঙ্গলে যেতে পারবো না বাবু। আচ্ছা ঠিক আছে, চলো না, বাকি পথ না হয় আমি হেঁটেই চলে যাব। পশ্চিম পাড়ার পরিবেশটা এখন আরো ভালো নেই দাদা, বুঝলেন? কিছুদিন আগে সেখানে একসাথে 3 জন ডাকাতের লাশ পাওয়া গিয়েছে। ডাকাতগুলোর মৃত্যুর কারণ জানা যায়নি, সেই থেকেই ও পথে আর কেউ চায় না। একটু রাত হলেই জঙ্গলের ওপাশ থেকে আজব আজব শব্দ ভেসে আসে বাবু, আর যা কোনো মানুষের তো হতেই পারে না। মাঝিটি বক বক করেই চলেছে, তার কথাতে আমার কোনো কান নেই। আমি শুধু অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম নৌকাটি কখন পৌঁছাবে আর আমি কখন নীলাশার সাথে দেখা করব। জঙ্গলের কাছে এসেই মাঝি আমাকে বলল, নেমে পড়ুন দাদা, আমি আর সামনে এগোতে পারবো না। আচ্ছা, এ সময় আমি তো ফেরার কোনো নৌকা পাবো না। আপনি যদি এখানে কিছুক্ষণ অপেক্ষা করতেন তাহলে আমি আবার ফিরে আসতাম। যদি অপেক্ষা করেন তাহলে ভাড়া আরও বাড়িয়ে দেব। মাঝি আমার প্রস্তাবে রাজি হলো। আমি নৌকা থেকে নেমে ঝিলের পাশের পথ ধরে হাঁটতে লাগলাম। জঙ্গল পেরিয়ে একটু সামনে এগোতেই দেখলাম একটি দোকান। দোকানটিতে চোখ পড়তেই আমার বুকের ভেতরটা ধুকপুকি উঠল খানিকটা। লজ্জায় মুখটি লাল হয়ে গেল। দোকানের সামনে গিয়ে দেখি একটি মেয়ে দোকানের সামনে বসে আছে। বুঝতে পারলাম এটিই হয়তো নীলাশা। মেয়েটি আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আমাকে চিনতে পেরেছে কিনা সেটা বুঝতে পারছি না। আমি সামনে গিয়ে তাকে বললাম, নীলাশা। তার নামটি ধরে ডাকতেই সে খুশিতে কাঁদতে লাগলো। এতদিনে আসার সময় হলো তোমার, আমি তোমার জন্য কত দিন থেকে অপেক্ষা করছি। আচ্ছা আচ্ছা, সরি, আর কেঁদো না। অমিত, তোমাকে আমার অনেক কিছু বলার আছে, চলো ঝিল পাড়ে গিয়ে বসি। অমিত, তোমাকে আমার অনেক জরুরি কথা বলার আছে। নীলাশার কথায় মনে মনে ভীষণ খুশি হলাম, আর ভাবলাম হয়তো সেও আমাকে ভালোবাসে, সেটাই বলতে চায়। কিন্তু সে আমাকে অবাক করে দিয়ে এমন একটা কথা বলবে ভাবতেই পারিনি। বলো নীলাশা, কি বলতে চাও? আজ আমি তোমার কথা শুনতেই তো এসেছি, আর আমার নিজের কথাও বলতে এসেছি। অমিত, এই যে তুমি আমাকে তোমার চোখের সামনে দেখছো, এটা সত্য নয়। আমি মারা গিয়েছি, তোমার কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছি। দুষ্ট লোকগুলো আমাকে বাঁচতে দিল না। নীলাশার কথা শুনে আমার বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। কি সব বলছি নীলাশা?
ভাবলাম হয়তো অনেকদিন পরে এসেছি, মজা করছে আমার সাথে। নীলাশা, এইসব বিষয় নিয়ে প্লিজ মজা করো না, এটা ঠিক নয়। আমার চোখের পানিও কি তোমার কাছে মজা, অমিত? এমন কথার কোনো উত্তর ছিল না আমার কাছে। চুপ রইলাম, যেন কষ্টে আমার বাক শক্তি হারিয়ে ফেলেছি। আমি কয়েক বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছি অমিত। আমার একটা শেষ কাজ তোমাকে করতে হবে। ওই জঙ্গলের মধ্যে আমার আর আমার বাবার লাশ পড়ে আছে। তুমি আমাদের লাশগুলো শেষ কাজটি করে দিবে? কি সব বলছো তুমি? কি হয়েছে আমাকে একটু খুলে বলো প্লিজ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ থেকে প্রায় 3 বছর আগে একদিন এরকম সন্ধ্যের সময় আমি আর আমার বাবা দোকানে বসেছিলাম। ঠিক সে সময় নদী পথে 3 জন ডাকাত আসে। তারপরে তারা আমাদের উপরে অমানবিক অত্যাচার চালায়। আশেপাশে কোনো বাড়ি ঘর বা মানুষজন না থাকায় কারো সাহায্য আমরা পাইনি। লোকগুলো আমার উপর চালায় অমানবিক অত্যাচার। এরপরে আমাকে আর বাবাকে মেরে তারা জঙ্গলের মধ্যে ফেলে রেখে যায়। আমাদের দেহ কেউ খুঁজে পায়নি। জঙ্গলের মাঝখানে আমাদের কঙ্কালগুলো এখনো পড়ে আছে। লোকগুলোকে মেরে আমি তো আমার প্রতিশোধ নিয়েছি, কিন্তু আমি এই নিষ্ঠুর পৃথিবী থেকে মুক্তি পাইনি। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি জানি তুমি আসবে। তোমাকে শেষবার 2 চোখ ভরে দেখব বলে অপেক্ষায় ছিলাম। তোমার কাছে আমার শুধু একটাই চাওয়া, আমার শেষ কাজটি করে দিও। আমি এখন আসি অমিত। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই সে হাওয়ায় মিলিয়ে গেল। আমার 2 চোখের পানি যেন কিছুতেই থামতে চাচ্ছিল না। কতটা কষ্ট পেয়েছে মেয়েটি, এ কথা ভেবে যেন বুকের ভেতরটা ফেটেই যাচ্ছে। নীলাশা চলে যেতেই আমার চারিদিক অন্ধকারে ঢেকে গেল। আমার না বলা কথাগুলো না বলাই থেকে গেল। শেষবারের মতো তাকে বলতেও পারলাম না যে আমি তাকে কতটা ভালোবাসি। হয়তো সে সবকিছু বুঝেছিল, তাই হয়তো সে আমাকে কিছুই বলতে না দিয়ে চলে গেল। মনের মধ্যে এক আকাশ দুঃখ নিয়ে সেদিন বাড়ি ফিরে গেলাম। রাত হয়ে যাওয়ায় সেদিন আর নীলাশার দেহের শেষ কাজটি করতে পারলাম না। পরের দিন সকাল হতেই আমি আবারও জঙ্গলে এসে তার দেহের শেষ কাজটি করে দিই। চলে গেল আমার প্রিয় পছন্দের মানুষটি আমার কাছ থেকে। তাকে এই জন্মে আমার আর নিজের করতে পারলাম না।